মেয়েকে আমরা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাই, আমার নানু বাড়ি। তো ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার বিগত 1 মাস পর মেয়েটি আবারও আমার নানু বাড়ি যায় আমার ভাই রবিনের কাছে। তখন আমরা মেয়ের বাবা মাকে ফোন দিই এবং ফোনে বলা হয় যে আপনার মেয়ে আবারও চলে এসেছে, এই বিষয়ে আমার ভাই কোনো দোষী নয়। এটা মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে জানানো হয়। তো মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে জানানো হয়, আমার বাবা মা বলে মেয়ে আমরা চিনি না, পরিচয় দিই না এবং তাকে গাঙ্গে ভাসিয়ে দেব। সেই বিষয়টি নিয়ে যখন এলাকার গ্রামের মেম্বার চেয়ারম্যানে খুব খায়, সেই বিষয়টি খুব খাওয়ার পরে আমার ভাই এবং মুসাম্মদ সোনিয়া আক্তার স্বর্ণালী তাদেরকে এলাকায় সালিসিতে বসিয়া ইসলামিক শরিয়া মতে বিবাহ বন্ধনে আবদ্ধিত করে। বিবাহর বিগত 1 মাস পর মেয়ের বাবা মা সেখানে যায় ব্রাহ্মণবাড়িয়া, যে মেয়েকে আনতে। তখন আবারও বিচার সালিশ বসে মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে যারা যারা এই বিবাহটি দিয়েছে। তখন সেই জায়গায় বিচার সালিশে বসে মেয়ের বাবা জানায় আমার মেয়েকে আমরা আরও 6 মাস পর উঠিয়ে দেব। বিচার সালিশ সমাধা হওয়ার পর মেয়েকে এনে তারা রায়েরবাগ কদমতলী থেকে যাত্রাবাড়ি থানায় 730 নারী ও শিশু নির্যাতনে মামলা করা হয়। আমার ভাই 1 নং আসামি, 2য় আসামি আমি, 3য় আমার বাবা, 4র্থ আমার মা, 5ম আমার বোন জামাই এবং আমার বোন মামা সহ বিগত পরিবারের অনেককেই মামলাতে দায় করে উল্লেখ করে। তো এই মামলাটি উল্লেখ করার পর প্রধান আসামি হিসাবে আমি 2 নং আরিয়ান ইসলাম হৃদয় অ্যারেস্ট হই নরসিংদী থেকে। যাত্রাবাড়ি থানার পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসে। আমি অ্যারেস্ট হওয়ার 6 মাস পরে আমার ভাইকে অ্যারেস্ট করা হয়। তার ভিতর আমি আমার ভাই জেলের ভিতর থাকা অবস্থায় 2023 26শে মার্চে জেলে থাকা অবস্থায় আমরা কিভাবে ওই 26শে মার্চ একই দিনে রাত্রের বেলা মেয়েকে আমরা আবার অপহরণ করে ধর্ষণ করি, সেই মামলাটা বর্তমান সিআইডিতে আছে। তো আমি অপহরণ মামলা জামিনে আসার পর আমার ভাই জেলে থাকে বিগত 5 বছর। গত 25/9 সেপ্টেম্বরে 17 তারিখ আমার ভাই জামিনে আসে। জামিনে আসার পর আমার ভাইয়ের সাথে বিকালবেলা মেয়ের সাথে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ বার্তার মাধ্যমে কথা হয়। মেয়েটি মিট করার কথা বলে আমার ভাইকে বাসা থেকে ডেকে নিয়ে যায় কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ যাওয়ার পরে আমার ভাই মোবাইল বন্ধ এবং আমার ভাই মৃত্যু। তাকে অনেকবার যোগাযোগের জন্য চেষ্টা করা হয়, সে যোগাযোগে আমরা ব্যর্থ হই। ব্যর্থ হওয়ার এক পর্যায়ে যখন আমরা থানাতে যাই 18 সেপ্টেম্বর, থানা থেকে বলে আপনারা পারিবারিকভাবে খোঁজাখুঁজি করবেন। আমরা খোঁজাখুঁজি করার পর যখন আমরা ফাইনাল 18 সেপ্টেম্বর রাত আনুমানিক 9 ঘটিকায় আমরা সাধারণ দায় করি কদমতলী থানায়। সেই তারিখ মোতাবেকে 19 সেপ্টেম্বর দুপুর আনুমানিক 3 ঘটিকায় আমার ভাইয়ের লাশ কেরানীগঞ্জ আদর্শ সড়ক খোলামরা বাড়িওয়ালা জয়নাল আবিদিনের তার 2য় তলা বিল্ডিং থেকে সিলিংয়ের সাথে ঝুলানো অবস্থায় আমার ভাইয়ের মৃতদেহ পাওয়া যায় এবং পুলিশ সেই তদন্ত এবং তার যে ডেড বডির ছবি ভিডিও আমাদেরকে কিছু দেওয়া হয়নি। আমরা পুলিশদেরকে অনেক রিকোয়েস্টের মাধ্যমে অনেক আহত নিরোধের মাধ্যমে আমরা দেখতে চাই, তারা বলে লাশ আসছে, কোথায় আছে তারা আমাদেরকে জানায় না। আমার মা বাদী মুসাম্মদ আসমা বেগম যখন থানার দারোগাকে অনেক পায়ে ধরা হয়, রিকোয়েস্ট করে পায়ে ধরে বসে, তখন তারা বলে রাত 10 ঘটিকায় যেই খামটি আপনারা নিয়ে যান একটা অভিযোগ কাগজ সেটার ভিতরে লেখা ছিল যে বলা হয়েছে মর্গে পোস্টমর্টমের পর আপনারা এই লাশটি আপনারা খাম সহ নিয়ে আসবেন থানাতে। তখন আমরা মামলা দায় করব। আমরা লাশ কবর রোগীকে জানাজার পর খামটি আমরা মনের কৌতূহলবশত খামটি খোলার পর আমরা এই অভিযোগটি দেখা হয় যে আমাদের কোনো শত্রু নেই, কিন্তু বিগত 2020 থেকে আপনারা দেখেন একই পর্যায়ে আমাদের কিন্তু শত্রু ছিল, কিন্তু অভিযোগে লেখা হয় আমাদের কোনো শত্রু নেই। এবং 5 বছর আমার ভাই রবিন আহমেদ রানা এবং আসামি সোনিয়া আক্তার স্বর্ণালী সহ আমার ভাই একই পরিবারে আমাদের সাথে ছিল এবং বলা হয়েছে এই কাগজে লেখা হয়েছিল সেপ্টেম্বরের 17 তারিখে তারা বাড়ি থেকে কৌতূহলবশত বের হয়ে যায়, তারপরে তার মৃতদেহ উদ্ধার করা। এটাকে অপমৃত্যু বলা হয়েছে। তার গেঞ্জিতে ব্লাডের দাগ এবং শরীরের নানার জায়গায় বিভিন্ন নীল ধরনের জখম পাওয়া যায়, কিন্তু সেই জখমগুলোর অস্তিত্ব এবং সনদ আমাদেরকে দেওয়া হয়নি। এই পর্যায়ে আমরা যখন আবার মামলা করতে যাই 2 মাস আমরা কেরানীগঞ্জ মডেল থানায় বসে থাকি, ঘুরি, আমাদের মামলা দায় করা হয় না। পরবর্তীতে আমরা এক পর্যায়ে যখন কোর্টের মাধ্যমে যাই, তখন কোর্টে যাই আমরা জানতে পারি যে এই মামলাটি
পুলিশের দ্বারা অপমৃত্যু হিসেবে চলতেছে। তখন আমরা সেটাকে না মঞ্জুর করে আমরা এটাকে হত্যা মামলা হিসাবে সিআইডির মাধ্যমে আমরা এটা করি। যখন সিআইডির মাধ্যমে করা হয় তখন বলা হয়েছে আমাদের একটাই কথা ছিল যে আসামিদেরকে আগে অ্যারেস্ট করা হোক, তারপর সেই মামলা সুস্থ তদন্ত করা হোক, কিন্তু তারা সেটা করেনি। এখন পর্যন্ত আমার ভাই নিহত রবিন আহমেদ রানা তার লাশের পোস্টমর্টম ময়না তদন্ত রিপোর্ট এখনো পাওয়া যায়নি। কেন তা পাওয়া যায়নি এটা আমার সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন জবাবদিহি রয়ে গেল। আরেকটা প্রশ্ন রয়ে গেল, কেন এই মামলার আসামি এখনো ধরা হলো না? বিগত 7 মাস চলতেছে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের ফোনটা শুধু মেয়ের কাছে ছিল, মেয়ে আমার ভাইয়ের ফোনটা নিয়ে গেছে থানা থেকে, মেয়েকে রিকোয়েস্ট করা হয়েছে কেন মেয়ে আসা হলো না। যখন মেয়ে আসা হয়েছে তখন মেয়েকে কেন ছেড়ে দেওয়া হলো থানা থেকে? এটা আপনাদের কাছে আমার প্রশ্নবিধি এবং আপনাদের কাছে অনুরোধ, এটাই আমার দাবি, আগে আসামিদেরকে গ্রেফতার করা হোক, তারপর এই মামলা সুস্থ তদন্ত করা হোক। আমরা চাই না জনপ্রিয় নেতা চলচ্চিত্র নায়ক সালমান শাহর মতো আমার ভাইকে অপমৃত্যু বলে ঘোষিত করুক। আমরা চাই সেই মামলা আসামিদেরকে আগে গ্রেফতার করা হোক, তারপরে এই মামলা সুস্থ তদন্ত করা হোক। এটাই আপনাদের কাছে আমার আবেদন ও নিবেদন।